হঠাৎ এক ভোরে শহরের সবচেয়ে জনপ্রিয় নেতা দয়ানন্দের লাশ পাওয়া যায় তারই বাসার ওয়াশরুমে। সবসময় সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার কারণে দয়ানন্দকে শহরের সবাই মন থেকে ভালোবাসত। কিন্তু লাশের অবস্থা এতটাই ভয়ানক ছিল যে কেউ বলবে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের সব আলামত সামনে থাকলেও কেন যেন পুলিশ আর পরিবারের সবাই দয়ানন্দের খুনকে সাধারণ দুর্ঘটনা বলে কেস ক্লোজ করে দেয়। তবে টুইস্ট আসে তখনই যখন খুনের 3 মাস পর এই কেসের দায়িত্ব পায় আইপিএস অফিসার সুধা। সমস্যা হলো এত বড় এক নেতার খুন হয়েছে অথচ নেই কোনো প্রমাণ, নেই কোনো সাক্ষী, এমনকি নেই কোনো ফুটেজ। তাহলে এই কেস সমাধান করা কি আদেও সম্ভব? কারণ এমন পেশায় একটা নয় বরং হাজারটা শত্রু থাকে, অর্থাৎ খুন একটা কিন্তু সাসপেক্ট অনেকগুলো। তাহলে কি দয়ানন্দের খুন আজীবন রহস্যই থেকে যাবে, না এই কেস সমাধান করতে গিয়ে জনপ্রিয় এই নেতার এমন সব সত্য সামনে আসবে যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না? তাহলে কি দয়ানন্দের সবটাই ছিল লোক দেখানো, নাকি এই খুনের রহস্যে লুকিয়ে আছে ভয়ানক কিছু মুখোশধারী? এমনই সাসপেন্স, টুইস্ট, মার্ডার মিস্ট্রি আর ক্রাইম থ্রিলার ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি হাতিয়া, যার অর্থ হত্যা। 15 মার্চ 2019, সময় ভোর 4টা। পুলিবেমদুলায় সবাই যার যার মতো তাদের কাজ শুরু করে দিয়েছে। পেপার বয় পেপার দিয়ে গেলে কৃষ্ণা রেড্ডি কাজের জন্য বের হয়ে যায়। এদিকে লক্ষ্মী, যে দয়ানন্দ নামের এক রাজনীতিবিদের বাসায় রান্নার কাজ করে, সে তার ছেলে প্রকাশকে বলে আমাকে স্যারের বাসায় নামিয়ে দেয়। 5:45 কৃষ্ণা দয়ানন্দের বাসায় পৌঁছাতে দেখে পেপার এখনো পড়ে আছে। নিজেই নিজেকে অবাক হয়ে জিজ্ঞেস করে তার তো এতক্ষণে উঠে যায়, তাহলে আজ দেরি করছে কেন? বাসার বাইরে কেয়ারটেকার রাঙ্গানা তখনও ঘুমাচ্ছে। কৃষ্ণা দয়ানন্দের স্ত্রী ভাগ্যাম্মাকে কল দিলে সে বলে হয়তো রাতে দেরি করে ফিরেছে তাই ঘুমাচ্ছে, ডাকার দরকার নেই। লক্ষ্মী এসে বলে স্যারকে না ডাকলে পরে আমাদেরকে বকা দিবে। তাই কৃষ্ণা দরজা ধাক্কাতে থাকে। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে লক্ষ্মী দয়ানন্দের বেডরুমের জানালার পাশে গিয়ে ধাক্কা দিয়ে ডাকতে থাকে। কৃষ্ণা রাঙ্গানাকে ডেকে বলে ভেতরে গিয়ে চেক করো তো স্যার এখনো কেন ওঠেনি। ঠিক 6:10 রাঙ্গানা প্রচুর ঘাবড়ে দৌড়ে এসে বলে স্যার কেমন ভাবে যেন ওয়াশরুমে পড়ে আছে। সবাই ভয়ে দৌড়ে বেডরুমে আসে, দেখে মেঝেতে রক্তের দাগ। মনে হচ্ছে কেউ দয়ানন্দকে টেনে ওয়াশরুমে নিয়ে গেছে। দৌড়ে ওয়াশরুমে আসতেই দেখে পুরো ওয়াশরুম রক্তাক্ত, বেসিনের উপরেও রক্ত। দয়ানন্দের নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। কৃষ্ণা প্রকাশকে দয়ানন্দের মৃত্যুর কথা বললে প্রকাশ দৌড়ে গিয়ে লক্ষ্মীকে জানায়। দেখা যায় বেডরুমের মেঝেতে অনেকখানি রক্ত পড়ে আছে। না জানি গত রাতে এই বাসায় কি ভয়ানক ঘটনা ঘটেছে। গল্প চলে আসে 3 মাস পরে। খবরে বলা হয় রাজনীতির সবচেয়ে জনপ্রিয় আর অভিজ্ঞ শ্যাডো সিএম এর মৃত্যুর রহস্য আজও একটা রহস্যই রয়ে গেছে। এদিকে দয়ানন্দের পার্টি থেকে জীবন রেড্ডি বিপুল ভোটে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেই সবার প্রথমে এসে দেখা করে আইপিএস সুধার সাথে। সুধাকে বলে তোমার বিষয়ে খোঁজ নিয়ে জেনেছি তুমি অনেক কঠিন কঠিন কেস সলভ করেছো, তাই রাজনীতিবিদ দয়ানন্দের কেস দিতে তোমাকে ডেকেছি। দয়ানন্দ শুধু আমার চাচা ছিল না, বরং সে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বয়স্ক, সম্মানীয় আর অভিজ্ঞ নেতা ছিল। আমি তাকে বাবার মতো সম্মান করতাম। তাই আমি আর দয়ানন্দের একমাত্র মেয়ে অনিতা চাই দয়ানন্দের কেসের যেন সুষ্ঠু বিচার হয়। তাই আমি তোমাকে এসআইডি মানে সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স ডিভিশনের হেড বানিয়ে দিচ্ছি। যেভাবেই হোক তুমি এই কেস সলভ করো আর খুনিদেরকে তাদের প্রাপ্য সাজা দাও। সুধা ইতস্তত হয়ে বলে সবাই ভেবেছিল এই কেস আপনি সিআইডি কে দিবেন। জীবন বলে রাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়ে আমি যদি আমাদের আইনি ব্যবস্থায় বিশ্বাস না রাখি তাহলে সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে? খবরে বলা হয় সিএম জীবন দয়ানন্দ রেড্ডির কেস পুরনো এসআইডি থেকে নিয়ে নতুন এসআইডি কে দিয়ে দিয়েছে। সিএম এর অফিস থেকে বের হয়ে সুধা তার স্বামী বিশালকে বলে আমি আজ কোর্টে আসতে পারবো না, কারণ আমাকে দয়ানন্দ রেড্ডির কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশাল বলে সমস্যা নাই, আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। সুধা সরাসরি চলে আসে পুরনো এসআইডি প্রসাদের অফিসে। সুধাকে ফাইল দিয়ে প্রসাদ টিটকারি করে বলে এত বড় বড় অফিসার থাকা সত্ত্বেও তোমাকে কেন এই কেস দেওয়া হলো? সুধা বেশ ভালো করে বুঝতে পারে প্রসাদ হিংসায় জ্বলছে। পুলিবেন্দুলা থেকে এসআই ভাদ্রায়া সুধাকে নিতে আসে। গাড়িতে ভাদ্রায়া বলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে দয়ানন্দের মতো এত ভালো মানুষকে কেউ এমন নির্মম ভাবে খুন করতে পারে, কারণ সেই একমাত্র রাজনীতিবিদ ছিল যার কোনো শত্রু ছিল না, আর সাধারণের জন্য সে সব সময় নিঃস্বার্থ ভাবে কাজ করত। কেউ কোনো সমস্যা নিয়ে আসলে কখনোই খালি হাতে ফিরত না। মানুষ সব সময় তাকে ঘিরে রাখত, সবাই তাকে খুব ভালোবাসত। দয়ানন্দের বাসায় আসলে
ইন্সপেক্টর করিম বলে বাসার নর্থে বাগান আর সাউথে ফাঁকা জায়গা আছে। বাসায় ঢোকার পথ দুইটা, একটা ইস্টে মেইন দরজা আর অপরটা নর্থে যেটা বাসার পিছনে। এই দরজা থেকে ঢুকেই প্রথম লাশ দেখা গিয়েছিল। নর্থে সেই দরজা দিয়ে গেলে করিম বলে খুনের পরের দিন সকালে দরজা খোলা অবস্থায় ছিল, তবে দরজা দেখে এটা স্পষ্ট যে কেউ জোরপূর্বক বাসায় আসেনি। এরপর বেডরুমে এসে বলে বিছানার নিচের এই অংশে রক্তে ভরা ছিল, মেঝেতে লাশ টেনে নেওয়ার দাগ আর লাশটা ওয়াশরুমে পাওয়া গেছে। ক্রাইম সিন দেখার পরপরই উপর থেকে দয়ানন্দের মেয়ে অনিতা নেমে আসলে সুধা জিজ্ঞেস করে দয়ানন্দের মৃত্যুর বিষয়ে সবার আগে আপনাকে কে জানিয়েছে। অনিতা বলে তখন আমি হায়দ্রাবাদে ছিলাম। সকাল 6:15-তে কৃষ্ণা আমার স্বামী রাজাকে কল দেয়। 7:20-এ অনিতা তার মা, স্বামী রাজা আর ছেলে বিকাশকে নিয়ে পুলিভেমদুলার উদ্দেশ্যে বের হয়। রাস্তায় রাজা তাকে বাবার লাশের ছবি দেখায়। পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো বাসায় পৌঁছেই দেখি সব রক্ত একদম ধুয়ে মুছে সাফ করা হয়েছে। এমন মনে হচ্ছিল যেন এখানে কিছুই হয়নি। আমি এটাই বুঝতে পারলাম না যে এরা ক্রাইম সিনকে এইভাবে কিভাবে ক্লিন করতে পারে। তখনই রাজা আসে, তবে তার চোখ মুখের ভাবভঙ্গি কেমন যেন সন্দেহজনক। সুধা অনিতাকে জিজ্ঞেস করে বাইরে ক্যামেরা বসানো হচ্ছে, তাহলে ক্যামেরা আগে কেন বসানো হয়নি? অনিতা কিছুটা ঘাবড়ে এর উত্তর দিতেই যাবে, তখনই করিম বলে আমাদের এখনই বের হতে হবে, দিলীপ স্যার কল দিয়েছিল। সুধা বের হতেই রাজা বলে লোকটা বারবার কল দিচ্ছে, আমি কি বলবো? অনিতা বলে দাও আমি মানা করে দিয়েছি। বাসা থেকে বের হতেই করিম বলে দয়ানন্দ স্যারের কারণেই এখানে কোনো ক্যামেরা লাগানো হয়েছিল না। লোকমুখে শুনেছি দয়ানন্দের নাকি অনেক মহিলার সাথে সম্পর্ক ছিল, তাই তার পরিবার জোর করা সত্ত্বেও সে কখনোই ক্যামেরা লাগাতো না। সুধা বলে ক্যামেরা না থাকার কারণেই এই কেস এখনো রহস্য রয়ে গেছে। সুধা তার কোয়ার্টারে এসে তার স্বামীকে কল দিলে সে বলে ডিভোর্স কেস, তাই কোর্ট থেকে একটু সময় চেয়ে নিয়েছি, তুমি নিশ্চিন্তে কাজ শেষ করে আসো। পরের দিন সকালে সুধা কাটাপ্পার ডিটিসি অফিসে পৌঁছালে দিলীপ সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। এদের মাঝে তার কলিগ রামকে দেখে সুধা বেশ খুশি হয়, কারণ সে আগেও রামের সাথে কাজ করেছে। সুধা বলে এই কেসের সব ফাইল আমাকে এনে দাও, আমাদের দুইটা জিনিস জানতে হবে, যে দয়ানন্দের মৃত্যুর আগের দিন তার সাথে কে কে দেখা করেছিল আর তার মৃত্যুর দিন ওই বাসায় কি হয়েছিল। সব অফিসার মনোযোগ দিয়ে সব ফাইল পড়তে থাকে। দিলীপ বলে দয়ানন্দের খুনের ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের স্টেট নির্বাচনের ঠিক 1 মাস আগে। 14ই মার্চ সকাল 10:30টায় এক জ্যোতিষী দয়ানন্দের বাসায় আসে। জ্যোতিষী বলে বাসার বাস্তু সংস্থানে কিছু সমস্যা আছে, সেটা ঠিক করলেই রাজনীতির জন্য ভালো হবে। দয়ানন্দ বলে এবছর জীবনকে সিএম হতেই হবে, তাই তার বাসায় গিয়ে যা যা করা দরকার তাই করো। এরপর দয়ানন্দ জ্যোতিষীকে নিয়ে জীবনের বাসায় আসে। ঠিক 12:30টায় পার্টির সব নেতাদেরকে নিয়ে মিটিং এ বসে। এরপর সবার সাথে লাঞ্চ করে। 2:30টার সময় গঙ্গা রেড্ডিকে তার বাসা থেকে নিয়ে গাড়িতে ওঠায়। আর এই গঙ্গা রেড্ডি বহু বছর ধরে দয়ানন্দের সাথে তার গুরুত্বপূর্ণ সহায়ক হিসাবে কাজ করছে। 3টার সময় পার্টির ইনচার্জ রবিকে মাইডুকুরোর মোড় থেকে ওঠায়। এরপর সবাই একসাথে ইলেকশনের ক্যাম্পেনিং এ বের হয়। 9টার সময় পাশের ফ্যাক্টরিতে মায়াবতীর সাথে দেখা করতে যায়, যে কোনো দল ছাড়াই ইলেকশনে দাঁড়িয়েছিল। দয়ানন্দ মায়াবতীকে বলে তুমি একা ইলেকশনে দাঁড়ালে খামোখা দল 2 ভাগ হয়ে যাবে, এবার আমাদের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, তাই ভালো হয় তুমি আমাদের দলের সাথে যুক্ত হও। কথাটা মায়াবতীর পছন্দ না হলেও সে বলে আমি ভেবে জানাবো। 11:30টায় দয়ানন্দ বাসায় ফিরে আসে। পরের দিন সকাল 6:10-এ তার পিএ কৃষ্ণা ওয়াশরুমে দয়ানন্দের লাশ পায়। এরপর কৃষ্ণা দয়ানন্দের পরিবারকে জানায়। দয়ানন্দের স্ত্রীর বড় ভাই শিবা রেড্ডি এমপি অভিলাষ রেড্ডিকে 6:20-এ দয়ানন্দের মৃত্যুর খবর জানায়। সুধা জিজ্ঞেস করে এমপি অভিলাষকে কেন কল করলো। করিম বলে দয়ানন্দের পরিবারের সবাই হায়দ্রাবাদে থাকে, একমাত্র এমপি অভিলাষ যে দয়ানন্দের নিকটাত্মীয় সেই কেবল কাছে ছিল। এরপর দয়ানন্দের মৃত্যুর খবর পুরো স্টেটে ছড়িয়ে যায়। মিডিয়া আর সাধারণ মানুষের ভিড় জমে যায়। সুধা জিজ্ঞেস করে তাহলে প্রথম এসআইডি তদন্তে কি পাওয়া গিয়েছিল। রাম বলে দয়ানন্দের মৃত্যুর দিন 9টার সময় কৃষ্ণা থানায় রিপোর্ট করে, যার সেকশন ছিল 174C, মানে রহস্যময় মৃত্যু। 3টার সময় ধারা বদলে 302 করা হয় আর একজন তদন্ত অফিসার পাঠানো হয়। বিকাল 5টায় দয়ানন্দের রক্ত ভেজা একটা চিঠি পাওয়া যায়, যেখানে দয়ানন্দের হাতের লেখা ছিল। চিঠিটা এখন ফরেন্সিক ডিপার্টমেন্টে আছে। এরপর ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড, সিসিটিভি ফুটেজ আর জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাসপেক্ট লিস্ট বানিয়ে সবাইকে গ্রেফতার করা হয়। দিলীপ বলে ফরেন্সিক টিমের তদন্ত মতে বাসায় যত রক্ত পাওয়া গেছে সবই দয়ানন্দের। এছাড়াও কিছু হেয়ার স্যাম্পল, একটা টিপ আর 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, তবে সেই ফিঙ্গারপ্রিন্টের কোনো ম্যাচ এখনো পাওয়া যায়নি। আর বাকি সব তদন্ত থেকে কিছুই পাওয়া যায়নি। সাসপেক্ট লিস্টে সবার প্রথমে নাম আছে গঙ্গা রেড্ডির, 2 নম্বর সাসপেক্ট কৃষ্ণা রেড্ডি আর 3 নম্বর হলো মেয়ের লক্ষ্মীর ছেলে প্রকাশ। আর এদের সবার হাতের ছাপ ক্রাইম স্পটে পাওয়া গেছে, তাই তাদের সাসপেক্ট করা হয়েছে। ব্যাস। সুধা হতবাক হয়ে বলে এত বড় এক
নেতার খুন হলো, অথচ একটা লিডও পাওয়া যায়নি। এবার এই কেসকে নতুন অ্যাঙ্গেল দিয়ে সলভ করতে হবে। সুধা এই কেসের সাথে যুক্ত সবার বিস্তারিত জানতে থাকে আর এলাকার সব লোকাল গুন্ডাদের গ্রেফতার করতে থাকে। সুধা বলে ভিকটিমের শরীরে পাওয়া আঘাতের চিহ্ন দেখে খুনের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা ধারণা করা সম্ভব। খুনের উদ্দেশ্য যদি খুন করা হয়ে থাকে তাহলে সে সরাসরি মাথায় আঘাত করবে। আমার ধারণা দয়ানন্দের সাথে কারো ব্যক্তিগত বা পেশাগত কারণে শত্রুতা ছিল, সেই গুন্ডা ভাড়া করে খুনটা করিয়েছে আর এই জন্যই সব লোকাল গুন্ডাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সুধা বলে গুন্ডাদের জিজ্ঞেস করে যেহেতু কোনো লিড পাওয়া যায়নি, তাহলে এবার আমাদেরকে জানতে হবে 14ই মার্চ দয়ানন্দ বাসায় ঢোকার পর থেকে পরের দিন কৃষ্ণা তার লাশ দেখা পর্যন্ত ওই বাসায় কি হয়েছিল। দরজা ভিতর থেকে আটকানো থাকা সত্ত্বেও খুনি এই বাসায় ঢুকলো কিভাবে। রাম বলে আমার মনে হয় সাসপেক্ট লিস্টের 3 জনের মধ্যে যে কোনো একজন এই খুনের সাথে জড়িত, নয়তো 3 জনই জানে কে এই খুন করিয়েছে বা করেছে। সম্ভবত তারা কাউকে রক্ষা করার চেষ্টা করছে। প্রথমেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সাসপেক্ট 2 মানে দয়ানন্দের বিয়ে কৃষ্ণা রেড্ডিকে। কৃষ্ণা বলে গত 3 মাস থেকে পুলিশ আমাকে পশুর মতো মারছে, যেন আমি সত্যিটা বলে দেই। সুধা বলে তুমি আমাকে নির্ভয়ে সব সত্য বলতে পারো যে ওই দিন তুমি কি কি দেখেছিলে আর কি হয়েছিল। গল্প চলে আসে 15ই মার্চ ভোর 6:12। কৃষ্ণা দয়ানন্দের লাশ ওয়াশরুমে দেখে এক মুহূর্ত দেরি না করে এমপি শিভাকে কল দিয়ে কাঁদতে কাঁদতে বলে স্যার আর বেঁচে নেই, ওয়াশরুমের ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কথা শেষ করে রুমের বাইরে আসতেই কৃষ্ণা সোফার উপরে একটা ফোন দেখতে পায়। সে দ্রুত ফোনটা পকেটে নিয়ে নেয়। প্রকাশ দেখে ফ্লোরে একটা চিঠি পড়ে আছে। চিঠিটা কৃষ্ণাকে দিলে কৃষ্ণা অনিতার স্বামী রাজাকে কল করে চিঠির কথা বললে রাজা জিজ্ঞেস করে চিঠিতে কি লেখা আছে। চিঠিতে বলা হয়েছে ডিউটিতে জলদি আসতে বলায় আমার ড্রাইভার আমাকে পিটিয়ে নৃশংসভাবে খুন করেছে। ড্রাইভার প্রসাদকে কোনোভাবেই ছাড়বে না। ইতি দয়ানন্দ। রাজা বলে চিঠিটা লুকিয়ে রাখো আর আমি না আসা পর্যন্ত কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না। কৃষ্ণা বলে পরে পুলিশ তো আমাদেরকেই সন্দেহ করবে। রাজা বলে ওসব আমি দেখে নিব, তোমাকে যা বলছি সেটা করো। কথা শেষে সোফার উপরে থাকা খবরের কাগজ নিয়ে তার ভেতরে চিঠিটা বেশ সাবধানে রেখে দেয়। এরপর স্কুটির চাবি আর খবরের কাগজটা প্রকাশের হাতে দিয়ে বলে দ্রুত আমার বাসায় যাও, আমার স্ত্রীর হাতে এটা দিয়ে বলবে এটা খুব সাবধানে লুকিয়ে রাখতে, এই ব্যাপারটা যেন আর কেউ জানতে না পারে। প্রকাশ এক মুহূর্ত দেরি না করে ছুটে বেরিয়ে যায়। প্রকাশ যেতেই কৃষ্ণা বাসার দরজা বন্ধ করে দেয়। সুধা কৃষ্ণাকে জিজ্ঞেস করে তুমি ওই ফোনটা কি করেছিলে। কৃষ্ণা বলে কমপ্লেইন ফাইল হওয়ার পরে আমি ফোনটা পুলিশকে দিয়ে দিয়েছিলাম। সুধা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করতে আনে যে 3 নম্বর সাসপেক্ট। প্রকাশ বলে কৃষ্ণার কথায় আমি চিঠি নিয়ে কৃষ্ণার স্ত্রীর হাতে দিয়ে আবারও দয়ানন্দের বাসার দিকে রওনা দেই। এদিকে কেউ একজন দরজায় কড়া নাড়তেই কৃষ্ণা দরজা খুলে দেখে কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলে আমি এক্স এমপিটিসি পুষ্পাকালা, স্যারের সাথে দেখা করতে এসেছি। কৃষ্ণা বলে স্যার ত্রিপত পুঁথি গিয়েছে, পরে আসেন। সবাই যেতেই বরকত নামের একজন হন্তদন্ত করে সেখানে এসে জিজ্ঞেস করে দয়ানন্দের কি হয়েছে। কিছুক্ষণ আগেই রাজা তাকে কল দিয়ে বলেছে এক্ষুনি দয়ানন্দের বাসায় যেতে। বরকত এসে কৃষ্ণার কি হয়েছে জিজ্ঞেস করলে কৃষ্ণা বলে ভেতরে গিয়ে নিজেই দেখে নাও। বরকত ভেতরে আসতেই চারপাশে এত রক্ত আর মেঝেতে দয়ানন্দের লাশ দেখে দ্রুত কয়েকটা ছবি তুলে নেয়। বরকত সুধাকে বলে আমি ছবি তুলে রাজা স্যারকে পাঠিয়ে দেই। ঠিক তখনই অভিলাষ স্যার আর ডিএ স্যার লোকজন নিয়ে সেখানে আসে। অভিলাষ ভেতরে এসে লাশ দেখে কৃষ্ণাকে জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। কৃষ্ণা সুধাকে বলে আমি স্যারকে বললাম আমি যখন এখানে আসি তখন স্যার এভাবেই পড়েছিল। এরপর একে একে ভূষণ, প্রদীপ, মানু সহ স্যারের সব দলের লোক আর পুলিশ আসে। সুধা জিজ্ঞেস করে গঙ্গা রেড্ডি কখন এসেছিল। সুধা এবার নাগাপ্পা নামের এক সাক্ষ্যকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে গঙ্গা রেড্ডির বাসার পাশেই থাকে। নাগাপ্পা বলে খবর পেতেই আমি দ্রুত দয়ানন্দের বাসার দিকে যাচ্ছিলাম। গঙ্গা রেড্ডি হঠাৎ তার পথ আটকে বলে আমাকে দয়ানন্দের বাসায় নিয়ে চলো। দয়ানন্দের বাসায় আসলে ভেতরে এসে লাশ দেখে কৃষ্ণাকে বলে স্যারের তো হার্টের সমস্যা, হয়তো সে রক্ত বমি করেছে। কৃষ্ণা অবাক হয়ে বলে তাহলে দেয়ালে এত রক্ত কিভাবে লেগে আছে। গঙ্গা রেড্ডি ধমক দিয়ে বলে হয়তো তার মাথা কোমরে গিয়ে বাড়ি খায় আর রক্ত সব জায়গায় ছড়িয়ে গেছে, মানুষের কাছে আমাদের সম্মান থাকবে না যদি তার লাশ মানুষ এভাবে দেখে, দ্রুত এই জায়গাটা পরিষ্কার করো। বলেই সে বাইরে এসে ধমক দিয়ে পুরো জায়গাটা পরিষ্কার করার কাজে সবাইকে লাগিয়ে দেয়। সবাই মিলে পরিষ্কার করতে শুরু করলে এত রক্ত দেখে লক্ষ্মীর বমি আসছিল, তাই সে সেখান থেকে চলে যায়। শেষে গঙ্গা রেড্ডি নিজেই রক্ত পরিষ্কার করতে শুরু করে। এরপর বরকতকে বলে লাশ বেডরুমে আনতে হবে, সবাই আসো। বলেই সবাইকে নিয়ে লাশ বেডরুমে রাখে। সুধা কৃষ্ণাকে বলে রুমে এত রক্ত, আবার রহস্যজনক ভাবে
ভাবে লাশটাকে ওয়াশরুমে দেখেও আপনাদের কারো সন্দেহ হয়নি যে এটা খুন হতে পারে? কৃষ্ণা বলে, এত রক্ত দেখে কারো মাথায় কিছুই আসেনি। কেউ ঠিকভাবে এটা বলতে পারছিল না যে এটা আদেও হার্ট অ্যাটাক নাকি অন্য কিছু। সবাই বলছিল স্যার রক্ত বমি করেছে। সাধারণ মানুষ ভেতরে আসতে শুরু করলে আমরা সবাই তাদেরকে সামলানোর কাজে ব্যস্ত হয়ে পড়ি। সুধা বলে, এসব যখন হচ্ছিল তখন পুলিশ কি করছিল? কৃষ্ণা বলে, সিআই চান্দ্রাইও গঙ্গা রেডি আসার পরপরই চলে আসে, কিন্তু সে এসে তেমন কিছুই করেনি। তাকে দেখে বেশ চিন্তায় মনে হচ্ছিল, এমনকি সে কাউকে রক্ত পরিষ্কার করতে আটকায়নি। বরকত বলে, দয়ানন্দের লাশ যখন বেডরুমে আনা হচ্ছিল তখন তার বাসার কাজের লোক ট্যাঙ্কার বাসা মাথা নিচে হাত দিয়ে বলে, মাথায় আঘাতও অনেক গভীর, এটাকে তো হার্ট অ্যাটাক বলে মনে হচ্ছে না। এটা শুনে গঙ্গারি তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর টুলাকে বলে, আলমারি থেকে কাপড় বের করে স্যারের জামা বদলে দাও। বরকত আলমারি খুলতে গিয়ে দেখে আলমারির হাতল ভাঙা। নতুন একটা কাপড় বের করে গঙ্গারিটির হাতে দিয়ে বাইরে এসে চান্দ্রাইকে ব্যাপারটা জানালে সে বলে, তুমি কিভাবে জানলে যে এটা গত রাতেই ভেঙেছে? বরকত বলে, আগে ভাঙলে আমি সেটা সরিয়ে দিতাম, তাই না? ভাগ্যাম্মা আমাকে দিয়ে ঠিকই সরিয়ে নিত। ঠিক তখনই গঙ্গারেড্ডি তাকে ডেকে বলে, স্যারের মাথা ধরো, পোশাকটা পাল্টাতে হবে। বরকত গিয়ে মাথা তুলতেই হতবাক হয়ে বলে, মাথার পেছনে অনেকগুলো গভীর ক্ষত, এটা কখনোই হার্ট অ্যাটাক হতে পারে না, কেউ হয়তো স্যারকে খুন করেছে। বরকতের এমন কথা শুনে গঙ্গারেড্ডি রেগে তাকে চিৎকার করতে মানা করে। সবাই ছুটে চলে আসলে গঙ্গারেড্ডি বরকতের দিকে রেগে তাকায়। সবাই চলে আসলে শেষের সিদ্ধান্ত হয় দয়ানন্দের লাশকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই অ্যাম্বুলেন্স আনা হয়। সুধা গঙ্গারেড্ডিকে বলে, সব প্রমাণ সরিয়ে ফেলার জন্য আপনি বেশ তাড়াহুড়া করে সবাইকে দিয়ে জায়গাটা পরিষ্কার করিয়ে ফেলেছিলেন। গঙ্গারেড্ডি অস্বীকার করে বলে, আমি এমন কিছুই করিনি। লাশ দেখে আমি এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে চলে যাই। সুধা বলে, তাহলে আপনার আগের স্টেটমেন্টে কেন বলেছেন যে আপনি বাসার ভেতরে ছিলেন? গঙ্গারেড্ডি বলে, আমি জানি না এটা আবার কে বলেছে। ডিউটি শেষে সুধা দিলীপকে বলে, দয়ানন্দের ফোনের ফরেন্সিক রিপোর্ট বের করো। হঠাৎ ভাদ্রায়াকে হতাশ হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ভাদ্রায়া বলে, আমি আজ প্রকাশকে তার বাবার সাথে দেখা করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। হাসপাতালে যেতেই লক্ষ্মী ছেলেকে জড়িয়ে ধরে বলে, আমার ছেলেটাকে ওরা কত মারছে, আমি যদি ওই দিন আমার সাথে তোকে না যেতে বলতাম তাহলে আজ তোকে খুনের আসামি করা হতো না। ভাদ্রায়া সুধাকে বলে, আসার পথে আমি প্রকাশের চোখে হতাশা দেখেছিলাম, ও হয়তো ওর বাবাকে মরার সময়ও দেখতে পারবে না। যদি সে নির্দোষ হয় তাহলে সে কেন এখন শাস্তি পাচ্ছে? সুধা বলে, আমাদের আগে এটাই দেখতে হবে যেন কোনো নির্দোষ শাস্তি না পায়। কাল সকালেই আমি চান্দ্রাইকে থানায় চাই, আর সাথে সাথে কৃষ্ণা আর প্রকাশের বেলের জন্য আবেদন করো। বলেই সুধা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে চান্দ্রাই আসলে রাম জিজ্ঞেস করে, আপনি কতদিন ধরে পুলিশে চাকরি করছেন? চান্দ্রাই হেসে বলে, 2 যুগেরও বেশি। সুধা জিজ্ঞেস করে, দয়ানন্দের খুনের ব্যাপারে আপনি কিভাবে জানলেন? চান্দ্রাই বলে, আমার কাছে অভিলাষ রেড্ডির কল আসে আর সেই আমাকে সব জানায়। আমি 1 ঘন্টা পরে সেখানে পৌঁছাই। দিলীপ জিজ্ঞেস করে, এত সময় কেন লাগলো? চান্দ্রাই বলে, আমাকে অভিলাষ বলেছিল দয়ানন্দের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, মানুষ অনেক ভিড় জমাচ্ছে, তাই পুলিশের সাহায্য লাগবে। গিয়ে দেখলাম গঙ্গা রেড্ডি সবাইকে দিয়ে রক্ত পরিষ্কার করাচ্ছে। সুধা বলে, আপনার দেরি করে যাওয়ার সুযোগে সবাই ক্রাইম সিনের এভিডেন্স সরিয়ে ফেলার কাজ করছিল, এরপর আপনি কি করলেন? চান্দ্রাই বলে, লাশ দেখে আমার সন্দেহ হয় যে এটা খুন। আমি কেস ফাইল করব বলে তাদের সব পরিষ্কার করতে মানা করি, কিন্তু ভূষণ আর সারাত রেড্ডি আমাকে হুমকি দিয়ে বলে কোনো কেস ফাইল হবে না, উল্টা আমাকেই কোনায় গিয়ে বসতে বলে। কেউ আমার কথা শুনছিলই না। রাম জিজ্ঞেস করে, এরপর আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? চান্দ্রাই বলে, আমি গঙ্গা রেড্ডিকে অ্যারেস্ট করেছি। সুধা জিজ্ঞেস করে, কোন সন্দেহ হওয়ার পরও রহস্যময় মৃত্যু হিসাবে কেস ফাইল করলেন কেন? চান্দ্রাই বলে, আমার কাছে তখন যথেষ্ট প্রমাণ ছিল না। সেদিন দুপুর 3টায় কৃষ্ণা রেড্ডি এসে দয়ানন্দের শ্রাদ্ধের ব্যাপারে জানায়। সুধা জিজ্ঞেস করে, তোমার এখানে পোস্টিংটা হলো কিভাবে? চান্দ্রাই বলে, ঠিক সেভাবেই যেভাবে আপনার এখানে পোস্টিং হয়েছে। আমি আগের সরকারের হয়ে যথেষ্ট কাজ করেছি। সুধা রেগে বলে, তোমাদের মতো অফিসারদের জন্যই সিস্টেমের সবচেয়ে বেশি ক্ষতি হয়। চান্দ্রাই বলে, এসব হয়েছে ভূষণ রেড্ডি, সারাত রেড্ডি আর অভিলাষ রেড্ডির কারণে। তারা দরজা বন্ধ করে পুরো ক্রাইম সিন নষ্ট করেছে। সুধা যে চিঠিটা হাতে নিয়ে পুরো টিমকে বলে, যেহেতু আমাদের পুরো ক্রাইম সিনটা মুছে ফেলা হয়েছে তাই আমাদেরকে অন্যভাবে ভাবতে হবে। দয়ানন্দ কি মৃত্যুর আগে সত্যিই চিঠিটা লিখেছিল নাকি তাকে দিয়ে জোর করে লেখানো হয়েছে? যদিও সে এখানে প্রথমে প্রসাদের নাম বলেছে, কিন্তু পরে সাইডে লিখেছে আমার ড্রাইভারকে ছাড়বে না, তাই আমাদেরকে প্রসাদ সহ আগে সব ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা এখন এটা খুঁজবো যে তাকে খুন করে কার কি লাভ হতে পারে। বলেই সবাইকে যার যার কাজ ভাগ করে দিয়ে বলে, সব সাক্ষ্য যেন মেডিকেল অ্যানালাইসিস হয় তার ব্যবস্থা করো। সবাই যে যার মতো কাজ শুরু করে দেয়। দিলীপ প্রসাদকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে দয়ানন্দের স্ত্রী ভাগাম্মার ড্রাইভার হিসাবে 9 মাস হায়দ্রাবাদে কাজ করেছে। এরপর ভাগাম্মা তাকে দয়ানন্দের ড্রাইভার হিসাবে এখানে কাজে পাঠিয়ে দেয়।
দেয়। দিলীপ জিজ্ঞেস করে সকালে তাড়াতাড়ি আসতে বলায় তুমি তাকে মেরে ফেললে? প্রসাদ বলে আমি এসব কিছুই করিনি। এদিকে করিম সুধাকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে একটা বাইককে রহস্যজনক ভাবে 4 বার দয়ানন্দের বাসার পাশ দিয়ে যেতে দেখা গেছে। করিম বলে ক্যামেরা খারাপ হয়, ঠিক মতো রাইডারের চেহারা বা বাইকের নাম্বার কোনোটাই দেখা যায়নি। সুধা বলে যত তাড়াতাড়ি পারো আমাকে বাইকের বিস্তারিত এনে দাও। পুলিশ একে একে দয়ানন্দের বাসার রাধুনী লক্ষ্মী, পুরনো ড্রাইভার শেখ মহেশ রেড্ডি, ওয়াচম্যান রাঙ্গাঙ্গা সবাইকে জিজ্ঞাসাবাদ করে। রাঙ্গানা জানায় রাত 12:30টায় দয়ানন্দ ধূমপান করতে বাইরে বেরিয়েছিল। তাকে কাজ করতে দেখে গেট লক করে ঘুমিয়ে পড়তে বলে। কোনো সাক্ষ্য থেকেই তেমন কোনো গুরুত্বপূর্ণ লিড পাওয়া যায় না। করিম কনস্টেবলদের বাইকের ছবি দিয়ে বলে এই বাইক মডেলের মালিকদেরকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ শুরু করো। পুলিশ একে একে সেই একই বাইক মডেলদের সবার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রাম রাজনীতিবিদ এশওয়ার রেড্ডিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। রাম জিজ্ঞেস করে তুমি কোন পার্টির হয়ে কাজ করো? এশওয়ার বলে আমি বিআরসিপির হয়ে কাজ করি। রাম বলে তাহলে তুমি মানুষকে কেন বলো যে তুমি বিডিপির লোক? মার্ডারের দিন তুমি কোথায় ছিলে? এশওয়ার বলে আমার বুকে ব্যথা হচ্ছিল, তাই 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। রাম জিজ্ঞেস করে সেদিন রাতে বিডিপি পার্টির লোকের সাথে কেন দেখা করেছিলে? বলেই হাসপাতালের ফুটেজ দেখালে সে ভয়ে ভয়ে বলে দয়ানন্দের মার্ডারের আগে সে বিডিপির দলে যোগ দিতে চেয়েছিল। রাম সুধাকে বলে এশওয়ার মার্ডারের একদিন আগে হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিল। আমার কাছে এটা পলিটিক্যাল মার্ডার মনে হচ্ছে। সুধা জিজ্ঞেস করে তোমার কাকে সন্দেহ হয়? রাম বলে অনেকেই দয়ানন্দের নাম আর খ্যাতি নিজেদের করতে চাইতো, তাদের মধ্যে অভিলাষ আর ভূষণ রেড্ডিও আছে। আমার কাছে এদের বিরুদ্ধে সাক্ষীও আছে। সুধা অবাক হয়ে বলে সেটা কে? রাম বলে ভূষণ রেড্ডির বড় ভাই প্রদীপ রেড্ডি। সুধা প্রদীপকে জিজ্ঞেস করে আপনার কেন মনে হয় অভিলাষ আর ভূষণ মিলে এসব করেছে? প্রদীপ বলে যখন দেখলাম গঙ্গা রেড্ডি আর ভূষণ কিভাবে সারাথের কথায় সব প্রমাণ নষ্ট করছিল, তখনই বুঝে গিয়েছিলাম কোনো না কোনো গন্ডগোল আছে। দয়ানন্দ 2017 সালের ইলেকশনে হেরে যায়। আসলে গঙ্গা রেড্ডি এটা করিয়েছিল, তার সাথে ভূষণ, সারাথ আর অভিলাষও ছিল। দয়ানন্দ যখন এটা জানতে পারে যে এরা মিলে সাধারণ মানুষদেরকে সাহায্যের জন্য রাখার টাকা সরিয়ে ফেলেছে, তখন সোজা পার্টি অফিসে এসে সবার সামনে গঙ্গা রেড্ডিকে কষে এক থাপ্পড় মেরে বলে আমি জানি তুমি কাদের সাথে হাত মিলিয়ে আমাকে হারিয়েছ, আমি তোমাদেরকে ছাড়বো না। বলেই সে সেখান থেকে চলে যায়। গল্প চলে আসে দয়ানন্দের খুনের কিছুদিন আগে। দয়ানন্দ সবাইকে দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকে। দয়ানন্দ সবার উদ্দেশ্যে বলে ইলেকশনে হয় আমি দাঁড়াবো, না হলে বিজয়াম্মা থাকবে। অভিলাষ নতুন রাজনীতিতে এসেছে, সে এখনো নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেনি। প্রদীপ সুধাকে বলে অভিলাষ আর ভূষণ ভাবে দয়ানন্দ হয়তো তাদের পথের কাটা হয়ে যাবে, বাকিটা খুঁজে বের করা আপনাদের কাজ। আরেকটা কথা, আমি শুনেছি দয়ানন্দ এক মুসলমান মেয়ের সাথে দেখা করতে রোজ বালাপানুর যেত। মেয়েটার সিকিউরিটির জন্য সে গার্ডের ব্যবস্থাও করিয়েছিল। সুধা টিমের সবাইকে নিয়ে মিটিং এ বসলে দিলীপ জানায় দয়ানন্দ আর গঙ্গা রেড্ডি একসাথে উমা, মহেশ রেড্ডি আর অনিল রেড্ডির সাথে দেখা করতে যেত। দয়ানন্দ গত 2 বছরে অনেক লোন নিয়েছে, যেটা 4 কোটিরও বেশি। রাধাকৃষ্ণ নামের একজন তার ব্যাঙ্গালোরের 80 কোটি টাকার জমি বিক্রি করার জন্য দয়ানন্দকে 8 কোটি টাকা কমিশন দিতে চেয়েছিল। এই জন্য দয়ানন্দ ব্যাঙ্গালোরে সেই জমির কাগজ দেখতে গিয়েছিল। পরে বুঝতে পারে কাগজটা নকল। এরপর সে এক রিয়েল এস্টেটের সাথে এই ব্যাপারে কথা বলে। পিটার নামের একজনের সাহায্যে ওই জমির বদলে লোন নেওয়ার ব্যবস্থা করে। সুধা জিজ্ঞেস করে পরে কি লোন পেয়েছে? করিম জানায় না, তবে সে নাকি কিছু ডায়মন্ড বিক্রি করতে চাচ্ছিল, এই জন্য সে অনিল আর উমা মহেশের সাথে প্রতিদিন দেখা করত। সুধা ভাবতে থাকে দয়ানন্দের হঠাৎ এত লোন কেন লাগলো। জিজ্ঞাসাবাদের জন্য অনিলকে ডাকা হয়। অনিল বলে একটা জমির জন্য আমার বাবা মালা শ্রীনুকে 1 লাখ টাকা অগ্রিম দিয়েছিল। আমি যখন তাকে সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেই, তখন সে আমাকে একটা আইডিয়া দেয়। মালা শ্রীনু জমির নিচে ডায়মন্ড খুঁজে পেয়েছে, সে সেগুলো বিক্রি করার জন্য লোক খুঁজছে। সে বলেছিল আমি কিছু টাকার ব্যবস্থা করে দিলে সে আমাকে ডায়মন্ড বেচার কোটি টাকা থেকে ভাগ দিবে। তাই আমি বাসার সব সোনার গয়না বেচে 6 লাখের ব্যবস্থা করে দেই। পরে ডায়মন্ড বেচাও হয়নি, আর মালা শ্রীনু আমার কাছে আরো টাকা চায়। এই জন্য আমি দয়ানন্দের কাছে সাহায্য চেয়েছিলাম, তাই সে আমাকে ব্যাঙ্গালোরে মালা শ্রীনুর সাথে দেখা করাতে নিয়ে যায়। এরপর মালা শ্রীনুর সাথে আড়ালে কি যেন কথা বলে। আমি জিজ্ঞেস করলে পরে বলবে বলেই আমাকে নিয়ে ফিরে আসে। দিলীপ জিজ্ঞেস করে দয়ানন্দ মালা শ্রীনুকে কি বলেছিল। অনিল বলে দয়ানন্দ ডায়মন্ড বিক্রির 40% ভাগ চাইলে তা নিয়ে মালা শ্রীনুর সাথে ঝগড়া হয়। আমি আমার টাকার কথা জিজ্ঞেস করলে দয়ানন্দ বলে ডায়মন্ড বিক্রি হলে সে সব ঠিক করে দিবে। এছাড়াও সে ডায়মন্ড নিয়ে কথা বলার নামে আমার অবর্তমানে আমার বাসায় আসতো। মা বলতো সে নাকি মায়ের দিকে বাজে নজরে তাকায়। এইসব শুনে রাগ হলেও আমার কিছুই করার ছিল না। সুধা জিজ্ঞেস করে মালা শ্রীনুর কাছে যে হীরাগুলো ছিল সেগুলো কি আসল? অনিল বলে
হ্যাঁ, তবে ওই দিনের পরে আমি আর মালা সিনুকে দেখিনি। দিলীপ অনিলকে বাইরে পাঠিয়ে দেয়। সুধা অনিতার সাথে দেখা করতে এসে জিজ্ঞেস করে দয়ানন্দের কি টাকার সমস্যা ছিল। অনিতা বলে যখনই বাবার কাছে কেউ সাহায্য চাইতো সে কখনই তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেয়নি। মানুষের পেছনে সে অনেক টাকা খরচ করেছে, তবে আমাদের ব্যবসা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আসতো। সুধা জিজ্ঞেস করে সবার বেতন দেওয়া, বাড়ি চালানো এসব কে দেখতো। অনিতা বলে এসব আমরা। বলেই রাজার দিকে তাকিয়ে আবারও কথা ঘুরিয়ে বলে মা দেখে। সুধা জিজ্ঞেস করে দয়ানন্দের সব সম্পত্তি কার নামে আছে। অনিতা বলে আমি তার একমাত্র মেয়ে, তাই স্বাভাবিকভাবেই আমার নামেই থাকবে। সুধা সেখান থেকে চলে যায়, কিন্তু অনিতার স্বামী রাজা কেমন যেন অদ্ভুত নজরে সুধাকে দেখে। সুধা করিমকে বাইকের বিস্তারিত জিজ্ঞেস করলে করিম বলে ওই একই মডেলের যত বাইক আছে তার 90% আমাদের চেক করা হয়ে গেছে, কিন্তু কোনোটাই ম্যাচ করেনি। সুধা বলে মনে হচ্ছে আমরা শুধুই সময় নষ্ট করছি। আমরা জানি দয়ানন্দের টাকার দরকার ছিল, অনিতার মতে ব্যবসা থেকে অনেক টাকা আসতো, তাহলে এত লোন সে কেন নিয়েছিল। তখন দিলীপ এসে বলে দয়ানন্দের ফোনের ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। মারা যাওয়ার কিছুক্ষণ আগেই রাত 1:30টায় তার ফোনে একটা মেসেজ আসে, সেই সাথে কিছু ছবিও আছে যেগুলো প্রিন্ট করে আনা হয়েছে। সুধা দেখে মেসেজে লেখা তুমি আর তোমার পরিবারের আসল রূপ সবার সামনে আনবো। ঠিক তখনই প্রিন্টারে দয়ানন্দের সাথে একটা অল্প বয়স্ক মেয়ে আর একটা ছোট বাচ্চার ছবি বেরিয়ে আসে। সুধার প্রদীপের কথা মনে পড়ে যায়। প্রদীপ বলেছিল দয়ানন্দ একটা মুসলমান মেয়ের সাথে প্রায় দেখা করত। এদিকে একজন মেয়েকে নামাজ আদায় করতে দেখা যায়। সুধা বেশ মনোযোগ দিয়ে ছবি দেখছে আর রাম মেসেজ পড়ছে তোমার স্ত্রী আর মেয়ের উপরে আমার অভিশাপ লাগবে, তোমার মৃত্যু খুব ভয়ঙ্কর ভাবে হবে। ছবি সেই মেয়েটার নাম শাহিন। রাম শাহিনকে জিজ্ঞেস করে তোমার আর দয়ানন্দের মধ্যে সম্পর্কটা কিসের। শাহিন বলে আমাদের যে কেউ যে কোনো সময় মেরে ফেলতে পারে, আমি আর আমার 10 বছরের ছেলে কি বা করতে পারি। রাম বলে চুপচাপ বলে দাও খুন করতে তুমি কাকে পাঠিয়েছিলে। দয়ানন্দকে শেষ মেসেজ তুমিই পাঠিয়েছিলে, তাই সত্যটা এখন বলে দাও। শাহিন বলে আমি পড়াশোনা শেষ করে জবের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সব জায়গায় রিকমেন্ডেশন চাইতো। আমার বড় বোনের স্বামী দয়ানন্দকে চিনতো, তার কথায় দয়ানন্দ স্যার লেটার পাঠিয়ে দেয়, কিন্তু জব লিস্টে আমার নাম ছিল না। এরপর দয়ানন্দ স্যার নিজেই সেখানে আসে, তার কথায় শাহিনের চাকরি হয়ে যায়। অফার লেটার হাতে পেয়ে শাহিন দ্রুত বাইরে আসতে দেখে দয়ানন্দ ধূমপান করছে। শাহিন সিগারেটটা ফেলে বলে আপনাকে এমন পাবলিক প্লেসে ধূমপান করা মানায় না, বলেই সে সেখান থেকে চলে যায়। কেন যেন শাহিন আর দয়ানন্দ দুজনেরই একে অপরকে ভালো লেগে যায়। এরপর থেকে সে প্রায়ই শাহিনকে কল করে খবর নিত। শাহিন বলে আমারও কেন যেন তাকে বেশ ভালো লাগতে শুরু হয়। একদিন সে কল করে বলে আমাকে বিয়ে করতে চায়। আমি রেগে বলি যে তার স্ত্রী আর মেয়ে থাকা সত্ত্বেও সে আমাকে কিভাবে বিয়ে করবে। দয়ানন্দ বলে তার স্ত্রী থেকে সে অনেক আগেই দূরে থাকে, তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্কই নেই, শুধু সে তার দায়িত্ব পালন করছে। তার আশেপাশের সব মানুষ স্বার্থের জন্য তার সাথে আছে, দিন শেষে সে খুবই একা। দয়ানন্দের কথায় শাহিন তার একাকিত্ব খুব ভালো করে বুঝতে পারছিল, তবুও সে প্রস্তাবে রাজি হয়নি। শাহিন বলে এরপর একদিন জানতে পারলাম দয়ানন্দ ভীষণ অসুস্থ, তার নাকি হার্ট অ্যাটাক হয়েছে। সেদিন আমি তার খোঁজ নিতে গিয়ে ফোনে কান্না করে দিই। এরপর সে নিজে আমার বাসায় বিয়ের প্রস্তাব দিতে আসে। সবাই রাজিও হয়ে যায়, কারণ সবাই জানতো দয়ানন্দ অনেক ভালো মানুষ। এরপর দয়ানন্দ ইসলাম ধর্ম গ্রহণ করে আর তার নাম হয় আকবর। আর ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ে হয়। সেখানে 2 দিন থাকার পরে আমরা আমাদের বাসায় ফিরে আসি। দয়ানন্দ বলেছিল সে আমাকে তার বাসায় নিয়ে যাবে। ঠিক তখনই সে সাময়িক গ্রান্থার বিরুদ্ধে অনশন কর্মসূচিতে বসে। এরপর সব শান্ত হয়ে গেলে দয়ানন্দ তার পরিবারকে আমার ব্যাপারে জানায়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সে মনের কষ্টে আমার সাথে যোগাযোগ কমিয়ে দেয়। তার উপরে অতিমাত্রায় চাপ আসতে দেখি আমিও চুপ করে তার জন্য অপেক্ষা করতে থাকি। কিছুদিন পরেই আমার দাদি মারা যায়। শাহিন দরজা খুলে দেখে দয়ানন্দ এসেছে। সে হতবাক হয়ে তাকিয়ে থাকে। দয়ানন্দ ক্ষমা চেয়ে বলে আমি ভুল করেছি, কিন্তু তোমার থেকে দূরে থাকা সম্ভব না, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই একটা কথায় দয়ানন্দের উপর জমে থাকা সকল অভিমান নিমিষেই শেষ হয়ে যায়। শাহিন দয়ানন্দকে মাফ করে দেয়। তারা তাদের ছোট্ট সুখের সংসার শুরু করে। তাদের কোল আলো করে আসে তাদের একটা ছেলে। দয়ানন্দ তার নাম রাখে শমশের। শাহিন বলে কয়েক বছর সব বেশ ভালোই চলছিল। 2017 সালে এমএলসি নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই সব সমস্যা শুরু হয়। দয়ানন্দ একদিন এসে জানায় সে আসলে হেরে যায়নি, তাকে চক্রান্ত করে হারানো হয়েছে। রাম জিজ্ঞেস করে কে হারিয়েছে, জীবন? শাহিন বলে জানি না। দয়ানন্দ আমাকে যেটুকু বলতো আমি সেটুকুই জানতাম, কিন্তু এটুকু জানতাম তার সবচেয়ে কাছের মানুষ গঙ্গা রেড্ডি তার হারের জন্য দায়ী। একদিন দয়ানন্দকে জিজ্ঞেস করেছিলাম এসবের পেছনে জীবনের হাত আছে কিনা। দয়ানন্দ রেগে বলে কি বলছো এসব, জীবন এমন করতেই পারে না, আমার জন্য তো সেই শমশের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনে হারার পর আর্থিক সমস্যা শুরু হয়। আগে সপ্তাহে 2 থেকে 3 বার আসতো, কিন্তু তখন মাসে 1 বার আসাটাও
তার জন্য কঠিন হয়ে পড়ে। প্রথম দিকে 20 থেকে 30,000 করে পাঠাতো, পরে সেটা দেওয়া বন্ধ করে দেয়। তার পরিবার জেনে যায় আমাদের একটা ছেলে আছে। তারা দয়ানন্দের জীবন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়, এমনকি তার চেকবুকও নিয়ে নেয়। এসবের জন্য দয়ানন্দ ডিপ্রেশনে চলে যায়। এত কিছুর পরও তারা শান্ত হয়নি। আমার বাসায় এসে ধমকানো শুরু করে। আমরা মানতে রাজি না হলে আমার ভাইয়ের উপরে হাত ওঠায়। এটা জানতে পেরে দয়ানন্দ পার্টি অফিসে এসে শিবার উপরে হাত তোলে আর আমাদের মারার জন্য সকলের সামনে অপমান করে। শিবা আবারও এমন করতে পারে এই চিন্তায় আমার বাসায় সিকিউরিটি গার্ড রাখে। এর কয়েকদিন পর আমি জানতে পারি দয়ানন্দের হার্ট অ্যাটাক হয়েছে। আমি আর সহ্য করতে না পেরে তার সাথে দেখা করতে যাই, কিন্তু তার পরিবার দেখা করতে দেয় না। তাই একদিন রাতে যখন তার পাশে কেউ ছিল না, তখন হাসপাতালে দেখা করতে যাই। দয়ানন্দ শাহিনকে দেখে বলে, আমি জানি না আর কতদিন বাঁচবো। তোমার জীবনে এখনো অনেক কিছু বাকি। তোমাকে বিয়ে করে আমি তোমার সাথে অন্যায় করেছি, তুমি আবার একটা বিয়ে করো। শাহিন বলে, তুমি থাকো আর না থাকো, আমি তোমার স্ত্রী হয়ে বাকি জীবন কাটিয়ে দিব। মুগ্ধ হয়ে দয়ানন্দ বলে, আমি তোমার এবং আমাদের সংসারের জন্য ভালো জীবনের ব্যবস্থা করব। ওকে ভালো স্কুলে ভর্তি করাবো, টাকার কোনো সমস্যা হবে না, সুন্দর একটা বাসা বানিয়ে দিব। শাহিন কান্না করতে করতে দয়ানন্দের বুকে মাথা রাখে। শাহিন বলে, এরপর সে অনেক ব্যস্ত হয়ে পড়ে, আমাদের সাথে ঠিকমতো কথাও বলতো না। শেষ যেদিন কথা বলেছিলাম তখন দয়ানন্দ বলেছিল অনেক বড় অ্যামাউন্টে টাকা পাওয়া যাবে, আমাদের জীবন সেটেল হয়ে যাবে। এরপরই আমরা তাকে হারিয়ে ফেলি। রাম জিজ্ঞেস করে, তোমার কথা মতো যদি সত্যি তোমাদের ভালোবাসা অনেক গভীর হয়ে থাকে তাহলে তাকে হুমকির মেসেজ কেন দিয়েছিলে? শাহিন বলে, সে তার পরিবারের জন্য আমার থেকে অনেকদিন দূরত্বে ছিল। রাগের মাথায় মেসেজটা দিয়েছিলাম যে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। এর 2 সপ্তাহ পরে সে আমাকে কল দিয়ে বলে তাকে এভাবে অভিশাপ না দিতে, কারণ তার পরিবারের কেউ একজন অসুস্থ হয়ে পড়েছিল। দয়ানন্দ মারা যাওয়ার 2 দিন আগে আমার ছেলে শমশেরের প্রচুর জ্বর হয়। আমি তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু সে আমার কলটা পর্যন্ত রিসিভ করে না। আমার প্রচুর রাগ হয়। আমি জানি আমাদের বিয়েটা স্বাভাবিক ছিল না, এজন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তাই বলে সে একদমই মুখ ফিরিয়ে নিতে পারে না। তাও যখন আমাদের ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, তাই ভেবেছিলাম অমন মেসেজ দিলে হয়তো সে কথা বলবে, কিন্তু যখন মাথা ঠান্ডা হয় তখন আমার ভুল বুঝতে পারি। তাই সকালে উঠে ফোন দিয়ে ক্ষমা চাইতে চেয়েছিলাম, কিন্তু যখন জানতে পারি সে আর নেই, আমি নিজেকে মাফ করতে পারিনি। তার শেষ সময় আমি তার সাথে অনেক খারাপ আচরণ করেছি। সুধা বলে, মন খারাপের কিছুই নেই, দয়ানন্দ ওই মেসেজ পড়ার আগেই মারা গিয়েছিল। শাহিন কান্না করতে থাকে। সুধা বাইরে এসে তার টিমকে জিজ্ঞেস করে, কি মনে হয়? বিজয় বলে, একদম পরিষ্কার, দয়ানন্দ তার দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলেকে সেটেল করতে চেয়েছিল, কিন্তু তার পরিবার আর্থিকভাবে তাকে আটকায়, তাই দয়ানন্দ অন্য পথ বেছে নেয়। দিলীপ বলে, এই জন্য বেঙ্গালুরুর জমির কাগজ মিথ্যা জানা সত্ত্বেও দয়ানন্দ লোন নেওয়ার চেষ্টা করে। রাম জিজ্ঞেস করে, কিন্তু এর সাথে মার্ডার কেসের কি সম্পর্ক? সুধা বলে, সম্পর্ক হতেও পারে আবার নাও পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, শাহিন এবং দয়ানন্দের সম্পর্কের জন্য দয়ানন্দের পরিবারের সাথে তার সম্পর্কের ভাঙন ধরে। কিন্তু আজব ব্যাপার হলো অনিতা এ ব্যাপারে কিছুই বলেনি। আমাদেরকে তাকে অফিসিয়ালি জিজ্ঞাসাবাদ করা উচিত। রাম বলে, পরিবার কি এর সাথে যুক্ত থাকতে পারে? সুধা বলে, জানি না। করিম বলে, তাহলে ডায়মন্ডের কি হবে? সুধা জিজ্ঞেস করে, কিসের ডায়মন্ড? করিম বলে, যদি দয়ানন্দের দলিল অনুযায়ী মালা সিনের সাথে কাজ হয়েই থাকে তাহলে তো এইসব ঝামেলা থেকে দয়ানন্দ মুক্ত হয়ে যাওয়ার কথা। সুধা বলে, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে ডায়মন্ড আছে? করিম বলে, না, কিন্তু না থাকারও কোনো কারণ নেই। সুধা কিছু একটা ভেবে বলে, অনিল যাদবকে নিয়ে আসো। সুধা অনিলকে জিজ্ঞেস করে, টাকা পেয়েছো? অনিল জিজ্ঞেস করে, কিসের টাকা? দিলীপ বলে, মালা সিনোর কাছ থেকে ডায়মন্ডের জন্য যে টাকা নিয়েছো। অনিল ঘাবড়ে বলে, ওই টাকা তো আমি উমেশ রেড্ডির ভাই শেখ দাসের কাছ থেকে নিয়েছিলাম। শেখ দাস তার আন্টির মেয়ের জন্য দিয়েছিল। আমিও তাকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। সুধা বলে, দেখো তো এই লোককে চেনো কিনা, মালা সিনো এই কিনা। তখনই করিম এক লোককে টানতে টানতে নিয়ে আসে। অনিল হতবাক হয়ে দাঁড়িয়ে গেলে করিম বলে, তুমি অনেক খুঁজছিলে তাই না? আমরা তোমার হয়ে তাকে খুঁজে নিয়ে এসেছি। সুধা বলে, সিনু তো বলছে সে দয়ানন্দ আর ডায়মন্ড সম্পর্কে কিছুই জানে না, যতই মারছি ততই একই কথা বলছে। সে তোমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিল, বাকি কিছুই সে জানে না। তাই ভাবলাম ওকে নিয়েই আসি, তোমাকে দেখে যদি তার কিছু মনে পড়ে যায়। অনিল ভীষণ চিন্তায় পড়ে যায়। সুধা অনিলকে কাছে রেখে কোষে এক চড় মারে। অনেক মার খাওয়ার পর অনিল বলে, আমি পড়ালেখায় বেশ একটা ভালো ছিলাম না, কিন্তু অনেক বিলাসিতায় জীবন উপভোগ করতে চাইতাম। আমি অসংখ্য ধার দেনায় ডুবে গিয়েছিলাম, তখন বুদ্ধি খাটিয়ে এই ডায়মন্ডের গল্প বানাই। এরপর দয়ানন্দ, উমেশ
উমেশ রেড্ডি, শেখ দাসের আন্টি এবং আন্টির মেয়ে সবাইকে ডায়মন্ডের কথা বিশ্বাস করাই। তারাও আমাকে বিশ্বাস করে টাকা দিয়ে দেয় আর আমি ভালো একটা জীবন ফিরে পাই। সুধা জিজ্ঞেস করে দয়ানন্দকে কিভাবে বিশ্বাস করিয়েছিলে? অনিল বলে ক্রিসমাসের আগের রাতে আমরা স্যারের কাছে যাই। অনিল দয়ানন্দকে বলে আমাদের পুরনো বাসার নিচে গুপ্তধন পেয়েছি, কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে হবে, যদি আপনি সাহায্য করতেন তাহলে ভালো হতো। কিন্তু দয়ানন্দ হেসে বলে গুপ্তধন বলে কিছুই হয় না, তোমরা যাও, আমি ব্যস্ত। অনিল বলে আমার প্ল্যান ফ্লপ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ স্যার কল দিয়ে রাতে তার বাসায় দেখা করতে বলে আর গঙ্গারেডিকে দিয়ে 1 লাখ টাকা দিয়ে ডায়মন্ড দেখতে চায়। পরে জানতে পারি গঙ্গারেডি তাকে রাজি করিয়েছিল। ডায়মন্ড দেখানোর জন্য চাপ দিলে আমি তাদেরকে বলি ডায়মন্ড মালাসিনুর কাছে আছে, আর এই সুযোগে আমি সব জায়গায় ভ্রমণ করে বেড়াই যেখানে যেখানে আমার যেতে মন চাইতো। ডায়মন্ডের জন্য দয়ানন্দ রোজ আমার বাসায় আসতো। বিরক্ত হয়ে আমি তার ফোন ধরা বন্ধ করে দিই। পরে সিদ্ধান্ত নেই তার টাকা 15ই মার্চ ফিরিয়ে দিব, কিন্তু পরের দিনে টিভিতে তার মৃত্যুর খবর পাই। ব্যাস, আমি এটুকুই জানি। করিম চুল টেনে ঘুরালে অনিল বলে সত্যি বলছি আমি আর কিছুই জানি না। সুধা দিলীপকে বলে অনিলের স্টেটমেন্ট রেকর্ড করো। সুধা করিমকে বলে আমার ওর কথায় মোটেও বিশ্বাস হচ্ছে না, তাই ওর উপরে নজর রাখবে। রাতে সুধা কেসের সব ছবি আর ফাইল দেখতে থাকে। হঠাৎ কিছু একটা খেয়াল করে কেসের প্রাইমারি ইনভেস্টিগেশন অফিসার নাগার্জুনকে কল দিয়ে জিজ্ঞেস করে দয়ানন্দ মার্ডারের দিন মানে 15 তারিখ সকালে সিআই চান্দিয়ান কল করে কি বলেছিল। নাগার্জুন বলে সেদিন সকাল 7টায় চান্দিয়ান কল করে বলে তাকে অভিলাষ রেড্ডি কল করে মার্ডার সম্পর্কে জানায়। এটা জেনে সকালে সুধা তার টিমকে বলে আমাদের তদন্তে এখনো অনেক গল্প এসেছে, আমাদের দরকার স্ট্রং সাসপেক্ট যার কিনা পারফেক্ট মোটিভ আছে, আর এমন একটা গল্প যা আদালতে বলা যাবে। রাম বলে আমার মতে অভিলাষ রেড্ডি আর ভূষণ রেড্ডির থিওরিটাই ঠিক, তাদের কাছে রাজনৈতিক মোটিভ আছে। তারা দয়ানন্দকে খুন করে সবকিছু ক্লিন করে এরপর পুলিশকে কল দিয়ে জানায়। সুধা দিলীপকে জিজ্ঞেস করলে দিলীপ বলে দয়ানন্দের পরিবার শাহিনের জন্য সামাজিকভাবে মানহানি হচ্ছিল, আবার সম্পত্তি নিয়েও হতে পারে। দয়ানন্দকে খুন করে রাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স লুকিয়ে বলে এটা স্বাভাবিক হার্ট অ্যাটাক, প্রথম থেকে কেউ চিন্তাও করবে না এটা আসলে খুন। সুধা বলে ঠিক আছে, কিন্তু তারা যদি চাইতো শাহিনকেও তো মারতে পারতো। সুধা বলে আমাদের আরো ইনকোয়ারি করতে হবে। বিজয় জিজ্ঞেস করে আর অনিল যাদব? সুধা বলে তার উপর টাকা ফেরত দেওয়ার প্রেশার ছিল, কিন্তু সে এই কাজ একা করতে পারে না, কেউ তাকে অবশ্যই সাহায্য করেছে, এটাও আমাদের জন্য একটা অ্যাঙ্গেল হতে পারে। তাহলে কি দাঁড়ালো রাম, তোমার মধ্যে সাসপেক্ট অভিলাষ আর ভূষণ? রাম বলে হ্যাঁ, খুনের মোটিভ রাজনৈতিক পাওয়ারের জন্য হিংসা। প্রদীপের কথা মতো ওরা চাইতো না দয়ানন্দ এমপি হোক। সুধা জিজ্ঞেস করে যে ক্যাম্পেইন করেছিল তার নাম কি? রাম বলে রবীন্দ্র। রাম বলে অভিলাষ রেড্ডির প্রথম দয়ানন্দের লাশ দেখে বলে হার্ট অ্যাটাক হয়েছে, উমেশ রেড্ডিও তাই বলে। এরপর ভূষণ রেড্ডি ক্রাইম স্পটে আসলে সব ক্লিন করে ফেলে। সুধা করিমকে বলে সিআই চান্দিয়ানকে ডাকো, আর রাম কিছু বলার আগেই সুধা বলে প্রদীপের বয়ান কোর্টে গ্রহণ হবে না। রাম জিজ্ঞেস করে কেন? দিলীপ বলে সম্প্রতি মাম্মিলাপি লাইম স্টোন খনিজে একটা ব্লাস্ট হয়, যার জন্য প্রদীপের উপর 10 জনকে মারার জন্য কেস ফাইল হয়েছে। প্রদীপ অভিলাষ এবং ভূষণকে এই কেস থেকে ছাড়া পাওয়ার জন্য সাহায্য করতে বলেছিল, কিন্তু তারা করেনি। তাই রাগের বশে সে হয়তো ওদের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতেই পারে, এই জন্য কোর্ট তার বয়ান গ্রহণ করবে না। সুধা চান্দিয়ানকে জিজ্ঞেস করে 15 তারিখ সকালে অভিলাষ তোমাকে কল দিয়ে কি বলেছিল? চন্দিয়ান বলে অভিলাষ কল দিয়ে বলেছিল দয়ানন্দের রক্ত বমি হচ্ছে, সেটা নাকি হার্ট অ্যাটাকের জন্য হয়েছিল। সুধা বলে কিন্তু নাগার্জুনের রিপোর্ট অনুযায়ী তো তুমি নাকি বলেছো দয়ানন্দ ওয়াশরুমে পা পিছলে পড়ে মাথা ফেটে গেছে। চন্দিয়ান ঘাবড়ে বলে আমাকে যা বলেছিল তাই বলেছিলাম। সুধা জিজ্ঞেস করে তাহলে মিথ্যা কে বলছে? চন্দিয়ান বলে আসলে আমার ঠিক মনে পড়ছে না। সুধা রেগে কল কেটে দেয়। সুধা একটা মেমোরি কার্ড বের করে বলে এটা বিডিপি লিডার আদি শঙ্করের স্টেটমেন্ট। আদি শঙ্কর মিডিয়ার সামনে বলে দয়ানন্দের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য সমবেদনা জানাচ্ছি। আমি যখন রাজা আর প্রকাশের দিকে জিজ্ঞেস করি এসব কিভাবে হয়েছে, তারা বলে ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু দয়ানন্দ ধূমপান করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক করে। সুধা পজ করে দিয়ে বলে দেখেছো এখানে থিওরি চেঞ্জ না, কিন্তু গল্পটা আলাদা। আর দিলীপ যে চিঠির কথা বললো যদি সেটা রাজা না লুকাতো তাহলে এটাকে খুন ধরা হতো, আর অভিলাষ যদি প্রথমে হার্ট অ্যাটাকের কথা না বলতো তাহলে এই গল্প কেউ বিশ্বাস করতো না। তার মানে হলো হার্ট অ্যাটাক আসলে হয়নি। সুধা কৃষ্ণাকে কল দিয়ে জিজ্ঞেস করে 15 তারিখ ভূষণ রেড্ডি নাকি অভিলাষ রেড্ডি কে ক্রাইম স্পট ক্লিন করছিল? কৃষ্ণা বলে কেউই না, অভিলাষের কল এসেছিল তাই সে বাগানে ছিল, আর ভূষণও বাসায় বসে ভাবছিল এখন কি করবে। সুধা জিজ্ঞেস করে কিন্তু ভূষণ তো বেডরুমের কাছেই ছিল। কৃষ্ণা বলে না, স্যারের মৃত্যুর খবর শুনে অনেকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, তাই ভূষণ সবাইকে আটকে দরজা লাগিয়ে দিতে বলে। সুধা কল কেটে বরকতকে কল দিয়ে জিজ্ঞেস করে তুমি কি রেখেছিলে? বরকত বলে আমরা সবাই যখন রুমে যাই সেখানে স্যারের গায়ে অনেক ক্ষত ছিল, আমরা সবাই কান্নাকাটি করছিলাম। ভূষণ স্যার এসে দেখে কৃষ্ণা স্যার কার সাথে যেন ফোনে কথা বলছে। ভূষণ স্যার ফোন কেড়ে নিয়ে অপর পাশে থাকা শিবাকে বলে এটা হার্ট অ্যাটাক না, অনেক নির্মম ভাবে দয়ানন্দকে খুন করা হয়েছে, সব
শোনার পর রাম বলে, আমি বুঝেছি, কিন্তু কোর্টে এভাবে উপস্থাপন করা যাবে না। তবে আমার দৃঢ় বিশ্বাস এটা খুন। ঠিক তখনই বিজয় এসে বলে, প্রদীপ রেড্ডির স্টেটমেন্ট লিক হয়ে গেছে। সুধা তাড়াতাড়ি টিভি অন করে দেখে ব্রেকিং নিউজে সেই স্টেটমেন্ট চলছে। সুধা ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? এখানে এসব হচ্ছে কি? আমাদের মধ্যেই কেউ একজন এসব করছে বলেই রেগে বেরিয়ে যায়। অনিতা কৃষ্ণার সাথে দয়ানন্দের বাসায় আসে। কৃষ্ণা অনিতাকে বলে, আমাদের কাছে বেশি সময় নেই, তুমি ভেতরে গিয়ে যা করার তাড়াতাড়ি করো। অনিতা ভেতরের দিকে এগোতে থাকলে সামনে থেকে সুধা হেঁটে যায়, কিন্তু অনিতার সাথে কোনো কথাই বলে না। অনিতা ভিতরে এসে জীবনকে বলে, আমার মনে হচ্ছে এসআইটির ইনভেস্টিগেশন সঠিক দিকেই যাচ্ছে। জীবন বলে, তাতে সমস্যা কি? অনিতা বলে, আমার অভিলাষের উপরে সন্দেহ আছে। জীবন বলে, আমার তো তোমার স্বামী রাজার উপরেও সন্দেহ হচ্ছে। যদি অভিলাষের ইনকোয়ারি হয় তাহলে রাজারও ইনকোয়ারি হবে। এই কথা শুনে অনিতার রেগে আর কোনো কথা না বলেই চলে যায়। সুধা রাঙ্গানাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিকমতো শুনতে পাও? রাঙ্গানা হ্যাঁ বললে সুধা এক ডক্টর ডেকে রাঙ্গানাকে নিয়ে যেতে বলে। এসিয়ান লিডার রামকৃষ্ণের স্ত্রী মারা যাওয়ায় শোক সভায় অনিতা এসেছে। শোক সভা শেষে অনিতা রামকৃষ্ণকে বলে, বুঝতে পারছি না এটা সঠিক সময় কিনা। রামকৃষ্ণ জিজ্ঞেস করে, তোমার আর তোমার ভাইয়ের মধ্যে কোনো সমস্যা হয়েছে? অনিতা বলে, এমন কিছুই না, আপনি মিটিং রাখেন, আমি সবার সাথে কথা বলবো। মানে অনিতা বিপক্ষ দলে দাঁড়ানোর ব্যবস্থা করছে। অপরদিকে সুধা তার ইনকোয়ারি একা একাই চালিয়ে যায়, আর অন্যদিকে অনিতা তার স্বার্থের জন্য লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ শুরু করে। রাম করিমকে বলে, সুধা এখন একাই সব করছে, এভাবে কি কোনো টিম কাজ করে? আমাদের কোনো মূল্যই নেই। সুধা ইনকোয়ারি শেষে একটা ফাইল বানায়। সুধা বাসায় এসে টিভি অন করতে দেখে অনিতা হাইকোর্টে আপিল করেছে এই কেস সিআইডি কে হ্যান্ড ওভার করার জন্য। রেগে টিভি অফ করে দেয়। পরদিন সকালে ডক্টর রাঙ্গানার নার্কোটিক টেস্টের রিপোর্ট নিয়ে আসে। রাঙ্গানাকে ট্রুথ সিরাম দিয়ে জিজ্ঞেস করা হয়, দয়ানন্দের মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? রাঙ্গানা বলে, আমি বাইরেই ঘুমাচ্ছিলাম। ডক্টর জিজ্ঞেস করে, শেষবার কখন দয়ানন্দকে দেখেছিলে? রাঙ্গানা বলে, আগের রাতে 12:30টার দিকে সে ধূমপান করতে বের হয়েছিল। দয়ানন্দ রাঙ্গানাকে পাইপ গোছাতে দেখে বলে, গেটে তালা মেরে চলে যাও, আমি গঙ্গারেড্ডির জন্য অপেক্ষা করছি, সে আমাকে থাকতে বলেছিল। দয়ানন্দের পাশেই গঙ্গারেড্ডি দাঁড়ানো। দয়ানন্দ বলে, আজ রাতে গঙ্গারেড্ডি আমার সাথেই থাকবে, তুমি যাও। বলেই তারা ভিতরে চলে যায়। আমি বাইরেই ঘুমিয়েছিলাম। হঠাৎ দেওয়াল টপকে কারোর আসার শব্দ পাই। উঠে সামনের দিকে এগুলো দেখি গঙ্গারেড্ডি ভেতরে থেকে বের হচ্ছে। আমাকে দেখে ঝাড়ি দিয়ে বলে, কাউকে যদি আমাদের সম্পর্কে বলিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। সুধা গঙ্গারেড্ডিকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সুধা জিজ্ঞেস করে, শেষবার দয়ানন্দকে কখন দেখেছিলেন? গঙ্গারেড্ডি বলে, 14 তারিখ রাতে, আমরা ক্যাম্পেইন থেকে যখন ফিরি তখন। কাজ শেষে বাসায় চলে যাই। সুধা বলে, তুমি আবার কেন ফিরে এসেছিলে? গঙ্গারেড্ডি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, আমি আর ফিরে যাইনি। তখনই দিলীপ এসে বলে, হেডকোয়ার্টার থেকে কল এসেছে। গঙ্গারেড্ডি শয়তানি এক হাসি হাসে। সুধা দিলীপকে ঝাড়ি দিয়ে বলে, দেখছো না আমি কাজ করছি, তাদেরকে বলো আমি ব্যস্ত, পরে কথা বলবো। দিলীপ রুম থেকে বের হয়ে যায়। সুধা বলে, রাঙ্গানা সব স্বীকার করেছে, তাই এটাই তোমার শেষ সুযোগ, বলে দাও, না হলে কিন্তু। গঙ্গারেড্ডি হেসে বলে, কি করবেন? মারবেন? মারেন, তবুও মুখ খুলবো না, মুখ খুললে আমার জীবন শেষ। সুধা বলে, তোমার পেছনে আমরা আর আমাদের পেছনে সরকার। গঙ্গারেড্ডি বলে, আমার পেছনে যারা আছে তারা আপনার পেছনের লোকজন থেকেও বেশি শক্তিশালী, আপনি যাই করেন না কেন আমি মুখ খুলবো না। এরপর আসে শেখ দাস। সুধা শেখ দাসকে জিজ্ঞেস করে, অনিল যাদবের ডায়মন্ড কাহিনীতে তুমি অনেক টাকা হারিয়েছ। শেখ বলে, হ্যাঁ ম্যাডাম, 20 লাখ টাকা আমি লোন নিয়ে ওই টাকা দিয়েছিলাম, কিন্তু 1 টাকাও ফেরত পাইনি। সুধা জিজ্ঞেস করে, তুমি কি তাহলে দয়ানন্দকে মেরে অন্যভাবে এই টাকার বিষয়টা সমাধান করেছো? শেখ দাস বলে, এসব কি বলছেন, আমি অমন মানুষ না। সুধা বলে, তুমি না বয়স্ক লোক সেজে দয়ানন্দকে কল দিতে? শেখ দাস বলে, ওটা তো আমি রাগের মাথায় বলেছিলাম, তার মানে কি আমি তাকে খুন করব? সুধা বলে, কিন্তু দয়ানন্দ তো এমনটাই বলেছে, মানে তার ডায়েরিতে লেখা ছিল যে ড্রাইভার তাকে অনেক মেরেছিল। শেখ দাস বলে, ওটা প্রসাদ ছিল, আর আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? আসল খুনিকে ধরতে পারছেন না বলে আমার উপর দোষটা পাচ্ছেন। সুধা কোষে 2টা চড় মারে। এরপর তাকে অনেক মেরে চুল ধরে টেনে বলে, রাঙ্গানা সব বলে দিয়েছে, এবার তোর পালা। শেখ দাস বলে, আমি কিছুই জানি না। শুরু হয়ে যায় শেখের উপরে অত্যাচার। লাঠি দিয়ে তার পায়ে আর সারা শরীরে মুখে মারতেই থাকে। এত মার সহ্য করতে না পেরে শেখ দাস তার অপরাধ স্বীকার করতে রাজি হয়ে যায়। সুধা শেখ দাসকে নামিয়ে নিচে বসিয়ে বলে, কোনো মিথ্যা না বলে সব একদম সত্যি বলবি। শেখ দাস বলে, হত্যার 1 মাস আগে অনিল আমাদেরকে গঙ্গারেড্ডি স্যারের বাসায় নিয়ে যায়। সেখানে গঙ্গারেড্ডি স্যার দয়ানন্দ স্যারকে হত্যার জন্য আমাদের সামনে টাকা রাখে। দয়ানন্দ স্যারকে মারার ডিল আমাদের সামনে রাখে। টাকার লোভে আমরাও রাজি হয়ে যাই। প্রাণের 4 থেকে 5 দিন পরই গঙ্গারেড্ডি আমাদের অ্যাডভান্সে কোটি টাকাও দেয়। অনিল সেটা পুলিবেন্ডুলা হেলিপ্যাডে নিয়ে আসে। আমি টাকা গুনে নেই, তবে স্যারের বাসায় কুকুর থাকতো, তাতে আমাদের সমস্যা হতে পারে, তাই হত্যার 20 দিন আগে অনিল আর উমেশ তাদের গাড়ি দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। হত্যার 1 দিন আগে আমার বন্ধু রবির বাইকে করে কালিনী যাই, সেখানে গিয়ে 450 টাকার একটা কুড়াল কিনি, যাতে কেউ ধরতে না পারে এটা পুলিবেন্ডুলার। হত্যার দিন রাতে আমি
অনিল আর উমেশ দয়ানন্দ স্যারের বাসার বাইরে রাত 10টার দিকে ড্রিঙ্কস শুরু করি। 10:30টার দিকে সে বাসায় ফেরে। প্রায় 1:30টা পর্যন্ত আমরা ড্রিঙ্কস করে তারপর দেওয়াল টপকে ভেতরে তাকে মারতে যাই। সব শোনার পরে সুধা জিজ্ঞেস করে কুড়ালটা কোথায়। শেখের কথা মতো সুধা রোটারিপুরাম ব্রিজের নিচে কুড়াল খুঁজতে আসে। তোড়জোড় করে খোঁজার কাজ চলছিল। তখনই দিলীপ এসে বলে আপনাকে হেডকোয়ার্টারে দেখা করতে বলেছে। সুধা বলে দেখছো না আমি ব্যস্ত। দিলীপ বলে আপনাকে এই কেসের তদন্ত বন্ধ করতে বলা হয়েছে আর এটা হাই অথরিটির আদেশ। নিরুপায় সুধা হেডকোয়ার্টারে আসলে সিনিয়র বলে অবশেষে তোমার সময় হলো। সুধা বলে আমি কেস ক্লোজের খুব কাছে। রাঙ্গানাকে প্রত্যক্ষ সাক্ষী হিসাবে আর রাজাকে আসামি হিসাবে উপস্থাপন করতে চাই। সিনিয়র ঝাড়ি দিয়ে বলে তোমাকে এই অধিকার কে দিয়েছে? তুমি এসআইডির একটা অংশ। এসআইডি না, এখানে কিছু রুলস আর প্রোটোকল আছে। সুধা বলে আমি জানি আর এর ব্যাখ্যা দিতে পারবো। সিনিয়র জিজ্ঞেস করে কি ব্যাখ্যা দিবে? তুমি নিজের মতো ইনকোয়ারি করে ডকুমেন্টস বানিয়েছো, কেউ কিছু জানে না। আমার তো প্রথমে তোমাকে অ্যাপয়েন্ট করা নিয়ে মানা করা উচিত ছিল। সুধা রেগে জিজ্ঞেস করে আসল সমস্যাটা কি? সিনিয়র বলে তোমার নামে কমপ্লেন এসেছে, তুমি রুলস ফলো করো না, টিমকে নিয়ে কাজ করো না। সুধা জিজ্ঞেস করে কে করেছে? সিনিয়র বলে তোমার টিম মেম্বাররা। সুধা কিছু বলতে গেলেই সিনিয়র লেটার ধরিয়ে দিয়ে বলে এই লেটারটা হলো কেস সিআইডি কে দেওয়ার। কেস সিআইডি কাছে চলে গেছে তার ডকুমেন্ট। সুধা অবাক হয়ে যায়। সুধা বলে আমি কেস প্রায় ক্র্যাক করেই ফেলেছি, এখন কেন? সিনিয়র বলে তোমাকে এসআইডি থেকে ফায়ার করছি আর একটা ইনকোয়ারিও বসাবো। সুধা রেগে সিনিয়রের সামনেই বলে আমার টিমের মধ্যে কেউ একজন ধোকা দিচ্ছে আর আমার তদন্তের তথ্য সেই ফাঁস করছিল। সিনিয়র বলে আমার সাথে তর্ক করো না, তুমি কেসের সবকিছু এসপির কাছে দাও। তখনই সেখানে রাম আসে। সুধা অবাক হয়ে তাকিয়ে বলে তুমি, তোমার প্রমোশন হয়েছে? তার মানে তুমিই কমপ্লেন করেছো আর আমার কেসের তথ্য লিক করেছো? সুধা রেগে রামের কলার ধরে বলে কেন করলে এসব? রাম কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে শয়তানি হাসি হাসে। সুধা রেগে বের হয়ে যায়। গল্প চলে আসে 3 মাস পরে। সুধা বাসায় বসে খবর দেখছে। ব্রেকিং নিউজে বলে অবশেষে সিডিআই দয়ানন্দ কেস সলভ করেছে। খুনি শেখ দাস তার অপরাধ স্বীকার করে নিয়েছে আর সে তার পার্টনারদের নাম খুব শীঘ্রই বলে দিবে। তখনই বিশাল এসে টিভি বন্ধ করে বলে 3 মাস হয়ে গেছে, অন্তত এখন এই কেসটা ভুলে যাও। সুধা বলে পারছি না। তখনই কেউ এসে সুধার দরজায় নক করে। সুধা দরজা খুলে দেখে কৃষ্ণা রেড্ডি এসেছে। কৃষ্ণা বলে আপনি সেদিন বলেছিলেন সত্যের সাথে দাঁড়ানো মানে যুদ্ধ করা। আমি এখন জানি না কার জন্য কি যুদ্ধ করব। ছেলের সামনে মার খাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সিআইডির কথা মতো সাক্ষী দিতে চাচ্ছি না বলে মারছে। যাদের জন্য কাজ করতাম তাই আজকে আমাকে ফাঁদে ফেলতে চাচ্ছে। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে না পেরে আপনার কাছে এসেছি। একদিন রাজা আমাকে ডেকে বলে তুমি কেন সিআইডির কথায় তাল মেলাচ্ছ না? যদি তোমার ভালো চাও তাহলে এসপি যেমনটা বলে তেমনটাই করবে, বাকিটা আমরা দেখে নিব। না হলে কিন্তু তোমাকে আমরাও বাঁচাতে পারবো না। কৃষ্ণা জিজ্ঞেস করে কি সাহায্য করব? তুমি খুব ভালো করে জানো আমি সবসময় সত্য কথা বলি। পাশ থেকে অনিতা বলে আপনি যদি আমাদের হয়ে কাজ না করেন তাহলে আপনার জীবনের ঝুঁকি আছে। রাজা তাকে থামতে বলে অনিতা বলে তুমি যদি আমাদের হয়ে কথা না বলো তাহলে তোমাকে জেলে যেতে হবে। অনিতা আর রাজার এমন ব্যবহার দেখে কৃষ্ণা চলে আসে। অনিতা বলে যাকে ভালোবাসি তার জন্য নিজের বাবাকেও ধোকা দিলাম। কৃষ্ণা সুধাকে বলে জানি না অনিতা এমন কথা কেন বলেছিল। আপনি চলে আসার পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ওরা অনেককেই ভয় দেখিয়ে ঘুষ দিয়ে তাদের পক্ষে করে নেয়। শেখ দাসের মতো অটো ড্রাইভার এখন এলাকার গুন্ডা হয়ে গেছে। বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, চাঁদাবাজি করে, মানুষজন তাকে সম্মান দেয়, নতুন বাসা কিনেছে। আর আমার মতো সত্যবাদী মানুষেরা অসহায়ের মতো ভয়ে ভয়ে জীবন কাটাচ্ছে। শেখের মতো খুনি বুক ফুলিয়ে ঘুরে আর আমি মুখ দেখাতে পারি না। এসব কি আর কেন? সুধা প্রকাশের দিকে তাকিয়ে বলে ওকে ভেতরে আসতে বলো। কৃষ্ণা বলে ও কোনো বড় বাসায় ঢুকতে ভয় পায়। সেদিন একবার দয়ানন্দের বাসায় গিয়েছিল, তাই সে তার বাবার শেষ মুহূর্তে তার পাশে থাকতে পারেনি। সেদিন বলেছিলেন ক্রাইম স্পট থেকে চিঠি লুকিয়ে আমি ভুল করেছি। তাহলে ওই রাজা যে আমাকে চিঠি লুকাতে বলল তার সাজা কেন হলো না? আপনি দয়া করে দয়ানন্দ স্যারের মৃত্যুর রহস্য বের করুন বলেই বের হয়ে যায়। নিরীহ মানুষদের এভাবে বিনা কারণে শাস্তি পেতে দেখে সুধা কোনোভাবেই আর শান্তি পাচ্ছে না। তাই রাত জেগে সিএম জীবনের জন্য একটা রিপোর্ট বানায়, যেখানে সে লেখে আপনার বিশ্বাসের যথার্থ মূল্য আমি দিতে পেরেছি কিনা জানি না, তবে সম্পূর্ণ সৎ থেকে আমি এই কেসে তদন্ত করেছি। দয়ানন্দকে মেরে আর তাকে খুন করিয়ে অনেকেই তার সুবিধা ভোগ করছে। তারাই এখন তার মৃত্যুকে অস্ত্র বানিয়ে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে। আর এই সবকিছু বন্ধ করার জন্য রাঙ্গানার বয়ানের সাথে সব প্রমাণ কোর্টে জমা দিয়েছি। তবে আমি এখনো পুরো সত্য জানতে পারিনি। তাই আমি কিছু প্রশ্ন রেখে যাচ্ছি, যে প্রশ্নগুলো মিথ্যাকে সত্যের উপর জয়লাভ করতে দিবে না। ক্রাইম স্পটে 3 জনের হাতের ছাপ, চুলের স্যাম্পল আর কপালে টিপ পাওয়া গিয়েছিল, যেগুলো ডিএনএ রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এই প্রমাণগুলোই খুনিদেরকে ধরিয়ে দিতে পারে। তদন্তে জানতে পেরেছি যারা দয়ানন্দকে খুন করেছিল তারা আলমারির হাতল ভেঙে সিল মারা এক ডকুমেন্ট নিয়ে গেছে। আর এই ডকুমেন্টের জন্যই দয়ানন্দকে খুন করা হয়েছে। আমার ধারণা মতে ওইগুলো দয়ানন্দের যাবতীয় সম্পত্তির দলিল ছিল। প্রশ্ন হলো এই দলিল আসলে কার দরকার ছিল আর এই দলিলে কার নামে
নামে সম্পত্তি লেখা ছিল। আমার ধারণা মতে দয়ানন্দের সম্পত্তি অনিতার নামে নেই। আমার জানা মতে দয়ানন্দের প্রথম স্ত্রী দেবাম্মা অনিতা, তার স্বামী রাজা আর শিভা প্রশান্ত রেড্ডি দয়ানন্দের কোম্পানির 25% করে শেয়ার পাওয়ার কথা ছিল। তবে যেদিন থেকে তারা জানতে পারে দয়ানন্দের জীবনে তার দ্বিতীয় স্ত্রী শাহিন এসেছে এবং তাদের ছেলে শামশিরের জন্ম হয়েছে, ঠিক সেদিন থেকেই এই অশান্তি শুরু হয়। সুধা জীবানকে রিপোর্ট জমা দিয়ে চলে যায়। রিপোর্ট পড়ে জীবান জানতে পারে শাহিন সুধাকে বলেছিল দয়ানন্দ যখন তার আশানুরূপ টাকা পাচ্ছিল না তখন আমাকে বলেছিল সে তার সম্পত্তির 25% শেয়ার আমার ভাই শোভানের নামে দিবে, আর এই শর্ত থাকবে যতদিন শামশির নাবালিক না হয় ততদিন আমার ভাই সব সামলাবে। যখন সাসপেক্ট লিস্টে 2 নম্বর কৃষ্ণা রেড্ডি এবং 3 নম্বরে প্রকাশ রেড্ডির নাম দেওয়া হয়েছে আর চিঠি লুকানোর বাহানায় তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়, তাহলে রাজা যে এই চিঠি লুকাতে বলেছিল তাকে কেন কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বা তাকে সাসপেক্ট লিস্টে রাখা কেন হয়নি? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনিতার স্বামী রাজা এই কেসের প্রধান আসামি। তাই এই কেসে কে দয়ানন্দকে খুন করেছে সেটা জানা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কিসের জন্য তাকে খুন করা হয়েছে। এই সত্যকে খুঁজে বের করার দায়িত্ব এখন আপনার। গল্প চলে আসে 14 মার্চ গভীর রাতে। দয়ানন্দ গঙ্গা রেড্ডির সাথে বসে ড্রিঙ্কস করছে। দয়ানন্দ প্রায় মাতাল হয়ে গেছে। তখনই বাসার পেছনের দরজায় কেউ টোকা দিলে দয়ানন্দ ঝাপসা চোখে তাকায়। গঙ্গা রেড্ডি উঠে গিয়ে দরজা খুলতেই অনিল, শেখ দাস আর উমেশ বাসার ভেতরে আসে। নেশায় ঢুলতে ঢুলতে দয়ানন্দ বলে এটা কারোর বাসায় আসার কোনো সময় নাকি? গঙ্গা রেড্ডি বলে ওরা বলছিল কি যেন একটা ব্যক্তিগত সমস্যা নিয়ে কথা বলবে। দয়ানন্দ তার ঘরের দিকে যেতে গেলে 3 জন ধীরে ধীরে তার পিছু পিছু হাঁটে। উমেশ বলে আমরা আপনার সাথে বহুদিন ধরে আছি, এবার আপনার আমাদের জন্য কিছু করার পালা। দয়ানন্দ বিরক্ত হয়ে বলে কম করেছি নাকি, আর কি চাও? অনিল প্রচুর রেগে বলে কি করেছিস তুই? দয়ানন্দ পিছনে তাকিয়ে সবার চেহারায় এমন নৃশংসতা দেখে আন্দাজ করে তার সাথে ভয়ানক কিছু হতে যাচ্ছে। তখনই শেখ দাস পেছন থেকে কুড়াল বের করে উমেশকে দেয় আর অনিল এক ঘুষি দিয়ে দয়ানন্দকে মেরে ফেলে দেয়। নেশায় থাকার কারণে সে কিছু করতেও পারে না। গঙ্গা রাজার মতো ভাব নিয়ে সোফায় বসে আর অনিল দয়ানন্দকে ইচ্ছা মতো বুকে লাথি মারতে থাকে। দয়ানন্দের দম নিতে কষ্ট হচ্ছে। গঙ্গা রেড্ডি বলে ওকে মারার আগে দলিলগুলো খুঁজে বের কর। অনিল আলমারির দরজা খুলতে গিয়ে হাতল ভেঙে ফেললে উমেশ তখনই এক ড্রয়ারে দয়ানন্দের শেষ বানানো দলিল খুঁজে পায়। দলিল পেয়ে গঙ্গা রেড্ডি শয়তানি এক হাসি দিয়ে অনিলকে বলে একটা কাগজ আর কলম নিয়ে আয়। দম আটকে আসার কারণে দয়ানন্দের অবস্থা তখন বেশ খারাপ। অনিল কাগজ এনে দিলে গঙ্গা রেড্ডি দয়ানন্দকে বলে আমি যা বলবো তাই লিখবি। উপায় না পেয়ে দয়ানন্দ তাই লিখে দেয় যে ড্রাইভারকে ভোরে ডিউটিতে আসতে বলেছি বলে আমাকে পশুর মতো পিটিয়ে মেরেছে। শেখ দাস বলে ওকে প্রসাদের নাম লিখতে বলো, ওই প্রসাদ আমাকে আমার সমাজ থেকে বের করে দিয়েছিল। গঙ্গা রেড্ডি প্রসাদের নাম লিখতে বললে দয়ানন্দের খুব কষ্ট হচ্ছে, তবুও সে কোন রকমে লিখে সাইন করে দেয়। শেখ দাস দয়ানন্দকে উঠিয়ে বসালে উমেশ তার সামনে কুড়াল নিয়ে দাঁড়ায়। দয়ানন্দ গঙ্গা রেড্ডিকে বলে আর কি চাও তুমি? তোমার কথা মতোই তো সব করলাম। গঙ্গা রেড্ডি শয়তানের মতো হাসতে থাকে। উমেশ নৃশংসভাবে দয়ানন্দের মাথায় 3টা বাড়ি মারে। এরপর গঙ্গা রেড্ডির ইশারায় দয়ানন্দকে টেনে ওয়াশরুমে নিয়ে আসে। দয়ানন্দ তখনও ব্যথায় গোঙাচ্ছে। ওয়াশরুমে এনে বসিয়ে শেখ দাস কুড়াল দিয়ে জোরে এক বাড়ি মারতেই তার মাথা গিয়ে কমটে বাড়ি খায়। শেষে অনিল তার মাথার ঠিক পেছনে জোরে জোরে বাড়ি দিয়ে বলে নে এবার তোর টাকা। এরপর বুকে কুড়াল দিয়ে এক পোষ দিয়েই মেঝেতে ফেলে দেয়। আর এভাবেই এই 4 পশু নৃশংসভাবে দয়ানন্দকে মেরে ফেলে। মারা যাওয়ার আগ মুহূর্তেও তার চোখের সামনে ভাসছিল তার সারা জীবনের সংগ্রাম। সে কিভাবে সাধারণ মানুষের পাশে ঢাল হয়েছিল, আর শাহিনের নিঃস্বার্থ ভালোবাসা এবং তাদের ছেলে শমশেরের মাসুম চেহারা। এই একটা মানুষ তাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই ভালোবেসেছিল, আর এই ভালোবাসার কারণেই তারই আপনজনদের রাগ, হিংসা আর ঘৃণার বলি হয়ে সারা জীবন এত ভালো কাজ করা সত্ত্বেও তাকে পেতে হলো এমন ভয়ানক মৃত্যু। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পশপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।